আজকের টপিক হচ্ছে সার্জিক্যাল কন্ডিশনস, ফিউ সার্জিক্যাল কন্ডিশনস ইন নিউবর্ন, যার মধ্যে মেনলি আমরা কভার করব ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অ্যান্ড ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, অ্যাট্রেসিয়া মানে হচ্ছে ইসোফেগাসটা এক জায়গায় কাট অফ হয়ে গেছে, এক জায়গায় এন্ড হয়ে গেছে। ঠিক আছে, পয়েন্টে অ্যাট্রেসিয়া। আর ফিস্টুলা, ফিস্টুলা মানে হচ্ছে অ্যাবনর্মাল কানেকশন। ঠিক আছে, তো ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা মিন্স অ্যাবনর্মাল কানেকশন বিটুইন ট্র্যাকিয়া অ্যান্ড ইসোফেগাস। ঠিক আছে, আমরা এই স্লাইডটা থেকে স্টার্ট করি। অ্যাসোসিয়েশন, হ্যাঁ, ওকে। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা পাঁচটা টাইপস আছে। টাইপ এ হচ্ছে পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এখানে কোনো ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা নেই। ইসোফেগাসটা দুটো পার্টে ডিভাইডেড আছে, আপার পার্ট আর লোয়ার পার্ট। আপার পার্টটা এক জায়গায় এসে এন্ড হয়ে গেছে, যে কারণে অ্যাট্রেসিয়া লাইক ব্লাইন্ড পাউচ। এখানে ইসোফেগাসের সাথে ট্র্যাকিয়ার কোনো কিন্তু কমিউনিকেশন কানেকশন কিছু নেই। 10% কেসে পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া পাওয়া যায়। নেক্সট হচ্ছে টাইপ বি। টাইপ বি, আপার পার্ট অফ ইসোফেগাস ইজ কানেক্টেড টু দ্য ট্র্যাকিয়া। আমরা ট্র্যাকিয়া চিনতে পারছি, ট্র্যাকিয়াটা হচ্ছে ব্লুটা, যেটা ক্যারিনাতে ডিভাইডেড হয়েছে, রেডটা হচ্ছে ইসোফেগাস, যেটা ফার্দার স্টোমাক হয়েছে। তো টাইপ বি, এটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ প্রক্সিমাল ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। Upper part of esophagus is connected to the trachea. Rare, less than 1% case. আর টাইপ সি হচ্ছে মোস্ট কমন, যেটা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। 85% কেসেস আমরা পাই এটা মোস্ট কমনলি, যেটাতে লোয়ার পার্ট অফ ইসোফেগাস ইজ কানেক্টেড টু দ্য ট্র্যাকিয়া। দেন টাইপ ডি, টাইপ ডি তে both upper part and lower part, both parts of esophagus connected to the trachea. Esophageal atresia with distal and proximal tracheo-esophageal fistula, both distal and proximal part দুটোই কানেক্টেড আছে। আর হচ্ছে টাইপ ই। টাইপ ই হচ্ছে এখানে ট্র্যাকিও-esophageal fistula, এখানে esophageal atresia নেই, কোনো ব্লাইন্ড এন্ড নেই, এটা কানেক্টেড আছে। 4% কেসেসে পাওয়া যায় এবং এটা লেটার প্রেজেন্টেশন হয়, যে কারণে কোনো অবস্ট্রাকশন নেই, সেই কারণে প্রেজেন্ট করতে দেরি করে, সেই কারণে ডায়াগনোসিসেও এটা দেরি হয়। তাহলে আমাদের এখানে জানতে হবে, পাঁচটা টাইপ তো জানতে হবে, তার মধ্যে এমসিকিউ পারপাস হচ্ছে মোস্ট কমন কোনটা, টাইপ সি। ঠিক আছে, যেটাতে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। বেশ, আমরা আবার ফার্স্ট স্লাইডে ফিরে যাব। ওকে, তাহলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ইজ দ্য মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইসোফেগাস। আমরা দেখলাম টাইপ এ, পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ইজ ফাউন্ড ইন অ্যারাউন্ড 10% অফ কেসেস। তাহলে মোর দেন 90% কেসেস হ্যাভ অ্যান অ্যাসোসিয়েটেড ট্র্যাকিও-esophageal ফিস্টুলা। আর মোস্ট কমন ফর্ম অফ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্র্যাকিও-esophageal ফিস্টুলা, যেটা বললাম টাইপ সি, সেখানে আপার ইসোফেগাস ends in a blind pouch and lower part is connected to the distal esophagus. সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশন, এর সাথে কিছু সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড থাকে 50%। সেটা 50% হচ্ছে নন সিন্ড্রোমিক, উইদাউট এনি আদার অ্যানোমালিজ, কনজেনিটাল অ্যানোমালিজ, আর রেস্ট 50% হ্যাভ অ্যাসোসিয়েটেড অ্যানোমালিজ। ভেক্ট্রেল একটা আছে, এটা একটা নিমোনিক অ্যাসোসিয়েটেড ডিফেক্ট। কি কি থাকতে পারে? ভার্টিব্রাল ডিফেক্ট, এ ফর অ্যানোরেক্টাল, সি ফর কার্ডিয়াক, টি ফর ট্র্যাকিয়াল, ই ফর ইসোফেজিয়াল, আর ফর রেনাল, অ্যান্ড এল ফর লিম্ব অ্যানোমালিজ। ঠিক আছে, লিম্ব মেনলি রেডিয়াল অ্যানোমালিজ। ঠিক আছে, বেসিক্যালি এটা একটা অ্যাসোসিয়েশন, ব্যাকটেরিয়াল অ্যাসোসিয়েশন। অ্যান্ড
CHARGE syndrome. CHARGE syndrome means there will be associated coloboma, heart defects, atresia choana or choanal atresia, retarded growth, and genital and ear anomalies. Okay, CHARGE, CHARGE syndrome. तो पांचटा टाइप हो गलो फर्स्ट ए. Then presentation, how the affected neonate will present. Neonate with esophageal atresia typically has frothing and bubbling at the mouth and nose after birth. কারণ ব্লাইন্ড পাউচ তো সিক্রেশনস নিচে ডাউন নে যেতে পারবে না, তো উপরে ফ্রদিং হবে, বাবলিং হবে। আর as well as episodes of coughing, cyanosis and respiratory distress. রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো কেন হবে? এক তো হচ্ছে কানেক্টেড আছে যেহেতু ট্রাকিয়া এবং ইসোফেগাস, তো অ্যাসপিরেশনস হবে, অ্যাসপিরেশনস অফ মেনলি মিল্ক, অলসো অ্যাসপিরেশন অফ সিক্রেশনস, এটা একটা হবে। তারপরে সেখানে হচ্ছে স্টোমাকে স্টোমাক ডিস্টেন্ডেড হয়ে যায় এয়ার কালেকশনের জন্য। তো ডিস্টেন্ডেড স্টোমাক হলে কি হবে? ডায়াফ্রামকে উপরের দিকে পুশ করবে, তাহলে লাংস এক্সপ্যান্ড করতে পারবে না, তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। ঠিক আছে, কাফিং অ্যাসপিরেশনের জন্য, অ্যাসপিরেশন হলে কফ হবে, আর যদি অ্যাসপিরেশন হয়ে কফ হবে, তারপরে যদি স্যাচুরেশন কমবে তাহলে সায়ানোসিসও হবে। ঠিক আছে, তো কফ, সায়ানোসিস, রেসপিরেটরি ডিস্ট্রেস। রেসপিরেটরি ডিস্ট্রেসের অল ফর্ম হবে, যেমন গ্রান্টিং হতে পারে, রিট্রাকশন হতে পারে। ঠিক আছে, ফিডিং এক্সারবেটস দিস সিমটমস, causes regurgitation and can precipitate aspiration. ফিডিং বাড়লে অ্যাসপিরেশন বাড়বে, লাংসে ফুড পার্টিকেল, মিল্ক যাবে, তাহলে সিমটমস গুলো এক্সারবেট হবে। আর অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস ভায়া ডিস্টাল ফিস্টুলা, যদি ডিস্টাল ফিস্টুলা থাকে তাহলে নিউমোনাইটিসের চান্স বেড়ে যায়। ঠিক আছে, দেন অ্যাসপিরেশন অফ ফ্যারিঞ্জিয়াল সিক্রেশনস ফ্রম দ্য ব্লাইন্ড আপার পাউচ। ব্লাইন্ড আপার পাউচে যে সিক্রেশনস আছে সেখান থেকে যে নিউমোনাইটিস হয় তার থেকে বেশি চান্স থাকে যদি ডিস্টাল ফিস্টুলা থাকে, সেখান থেকে অ্যাসপিরেশন হয়। ঠিক আছে, ফুড পার্টিকেল যাবে সেখানে। আর হচ্ছে ইনফ্যান্ট উইথ অ্যান আইসোলেটেড ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা ইন দ্য অ্যাবসেন্স অফ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, যেটা লাস্ট টাইপ ছিল টাইপ ই। ঠিক আছে, এটা এইচ টাইপ ফিস্টুলা বলা হয়, কারণ এটা দেখতে অনেকটা ইংলিশ অ্যালফাবেট এইচ এর মতো। তো this is H type fistula, might come to medical attention later in life, কারণ সেখানে ট্রাকিয়াতেও কোনো অবস্ট্রাকশন নেই, ইসোফেগাসেও কোনো অবস্ট্রাকশন নেই। সো রেসপিরেটরি প্রবলেম আর্লি ফেজে ডেভেলপ করবে না, আর গ্যাস্ট্রিক ফিডিংয়েও কোনো প্রবলেম হবে না। প্রবলেম কখন হবে? যখন গ্র্যাজুয়ালি অ্যাসপিরেশন, স্লো অ্যাসপিরেশন হতে থাকবে, কানেক্টেড আছে। তো তারপরে রিফ্র্যাক্টরি ব্রঙ্কোস্প্যাজম, রিকারেন্ট নিউমোনিয়া, যদি কোনো ইনফ্যান্ট রিকারেন্ট অ্যাসপিরেশন নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে, তখন আমরা এইচ টাইপ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা আমরা ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ভাবতে হবে আমাদের। এটা হচ্ছে ডায়াগনোসিসে আমরা যদি ওজি টিউব বা এনজি টিউব পড়াই, যেহেতু ব্লাইন্ড পাউচ আছে, তো এনজি টিউব তো নিচে যাবে না, ওখানে স্পাইরাল কয়েলিং হয়ে যাবে, ওটা নিচে ধাক্কা খেয়ে আবার উপরে উঠে আসবে, তো কয়েলিং হবে, সেটাই ওখানে দেখানো আছে। ঠিক আছে, তো এটা খুব ইজি ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা জাস্ট একটা ক্যাথেটার নিয়ে যদি পুট করি ওখানে, তাহলে ওখানে আমরা দেখতে পারবো। তারপর একটা এক্সরে, ল্যাটারাল এক্সরে করা হয়েছে, ল্যাটারাল এক্সরে করলে আমরা এরকম স্পাইরাল কয়েলিং অফ দ্য টিউব দেখতে পাবো। তো বেসিক্যালি এটা সিমটমস আর থেকে ক্লিনিক্যাল এটা ডায়াগনোসিস। ডায়াগনোসিস ইন দ্য সেটিং অফ আর্লি অনসেট রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটা বললাম, ইনএবিলিটি টু পাস এ এনজি or OG, nasogastric or orogastric tube in the newborn suggest esophageal atresia. ব্লাইন্ড পাউচ আছে, টিউবটা যাবেই না, তো ফার্স্ট সাসপিশন সেখানে হবে। দেন আফটার দ্যাট ইমেজিং ফাইন্ডিংস অফ অ্যাবসেন্স ইন দ্য ফিটাল স্টোমাক বাবেল and maternal polyhydramnios. Maternal polyhydramnios is a risk factor. Polyhydramnios থাকলে আমাকে ভাবতে হবে যে চাইল্ডে হতে পারে esophageal atresia, tracheoesophageal fistula। আর যদি অ্যাবসেন্স অফ ফিটাল স্টোমাক বাবেল থাকে, সেখানে এয়ার যাচ্ছেই না,
পাউচটা বন্ধ আছে, তো এয়ার না গেলে ফিটাল স্টমাক বাবেল কোত্থেকে আসবে, তো বাবেল নেই, তখন আমাদের ভাবতে হবে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ঠিক আছে, এটা কিন্তু এইচ টাইপ ফিস্টুলা বা এইগুলোতে আমরা পাবো না, যেখানে কানেকশন আছে সেখানে পাবো না, যেখানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ইসোফেগাসটা বন্ধ আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক বা স্টমাক বাবেল পাবো না, কারণ এয়ারই পাস করছে না, তো স্টমাক বাবেল করতে আসবে। প্লেন রেডিওগ্রাফি ইন দ্য ইভ্যালুয়েশন অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, যেটা আগের এক্সরেতে ছিল, মাইল্ড রিভিল এ কয়েল ফিডিং টিউব ইন দ্য ইসোফেজিয়াল পাউচ, স্পাইরাল অর কয়েলিং হবে টিউবটা, অর অ্যান এয়ার ডিস্টেন্ডেড স্টমাক। ঠিক আছে, এয়ার ডিস্টেন্ডেড স্টমাক indicates the presence of coexisting tracheoesophageal fistula. এটা টাইপ এ তে হবে না, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে ব্ল্যান্ড পাওয়া যাচ্ছে, এয়ার যাচ্ছে না, এয়ার বাবেল নেই। এয়ার ডিস্টেন্ডেড স্টমাক মানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অ্যাসোসিয়েটেড ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা আছে। তো দুটোই আমরা দেখবো, একটা এক্সরেতে কয়েলিং দেখবো, আর একটা নিচে স্টমাকে ডিস্টেন্ডেড আছে কিনা সেটা দেখবো, দুটো জিনিস দেখার আছে। এখানে দুটো এক্সরে দেওয়া আছে, একটাতে স্টমাক ডিস্টেন্ডেড আছে, লেফট সাইডের এক্সরেতে স্টমাক ডিস্টেন্ডেড আছে, আমরা এয়ার বাবেল ওখানে দেখতে পাচ্ছি, ইন্ট্রালুমিনাল গ্যাস আছে। আর রাইট সাইডে যে এক্সরে আছে সেখানে স্টমাকে কিন্তু আমরা কোনো এয়ার বাবেল দেখতে পাচ্ছি না, স্টমাক ডিস্টেন্ডেড নেই। ঠিক আছে, সো লেফট সাইডেরটা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার সাথে ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা অ্যাসোসিয়েটেড আছে, আর যেটাতে গ্যাস নেই, ইন্ট্রালুমিনাল গ্যাস, স্টমাক গ্যাস কিছু নেই, সেটা হচ্ছে পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, নট অ্যাসোসিয়েটেড উইথ ফিস্টুলা। পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ম্যানিফেস্ট অ্যাজ অ্যান এয়ারলেস স্ক্যাফয়েড অ্যাবডোমেন। পরে একটা ফটো আছে, ইমেজ দেখাচ্ছি। স্ক্যাফয়েড অ্যাবডোমেন, ওখানে কি হবে, চেস্ট বাল্জড হবে, হাইপার ইনফ্লেটেড হবে, আর স্টমাকে কোনো এয়ার নেই, ডিস্টেন্ডেড নেই, তো অ্যাবডোমেনটা স্ক্যাফয়েড হবে। সেপটা ফটো আছে, আমি দেখাবো। ইন আইসোলেটেড ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, যেটা লাস্ট টাইপ ছিল, এইচ টাইপ, সেখানে লেট ডায়াগনোসিস হয়। আমরা কিভাবে ডায়াগনোসিস করব, ইসোফ্যাগোগ্রাম উইথ কন্ট্রাস্ট মিডিয়াম ইনজেক্ট করব। ঠিক আছে, ওমনিপেক নামে পাওয়া যায়, সেটা কন্ট্রাস্ট দিয়ে আমরা দেখতে পাবো। ফটো, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। ওকে, সেখানে আমরা কন্ট্রাস্ট দিয়েছি, মাঝে আমরা ট্রাকিয়া আর ইসোফেগাসের কানেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে ট্রাকিয়া ইসোফেগাসের কানেকশন আছে। ঠিক আছে, যে কারণে কন্ট্রাস্ট দেওয়ার জন্য বোথ ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস দুটোতে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল আছে। ম্যানেজমেন্ট অফ ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, হাউ টু ম্যানেজ। ফার্স্ট হচ্ছে মেনটেনিং এ পেটেন্ট এয়ারওয়ে। এয়ারওয়ে পেটেন্ট আমাদের যে কোনো পেশেন্ট ম্যানেজারই হচ্ছে এবিসি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, তো এয়ারওয়ে পেটেন্ট রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রি অপারেটিভ প্রক্সিমাল পাউচ ডিকম্পেনসেশন। ঠিক আছে, প্রক্সিমাল যে পাউচ থাকবে সেখানে সিক্রেশন কালেক্ট হতে থাকে, তো আমাদের কন্টিনিউয়াস এই সিক্রেশন ড্রেন করতে হবে। ঠিক আছে, রেগুলার ইন্টারভ্যালে সিক্রেশন ড্রেন করতে হবে, আদারওয়াইজ একটা ওপেন কানেকশন করে রাখতে হবে যেখানে কন্টিনিউয়াস ড্রেন হবে। অ্যান্টিবায়োটিক্স, নিউমোনিয়া হবে, নিউমোনিয়ার জন্য অ্যাসপিরেশন নিউমোনিয়া, সাবসিকুয়েন্ট সেকেন্ডারি ইনফেকশন, তো আমাদের অ্যান্টিবায়োটিক্স দিতে হবে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য। আর এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন উইথ মেকানিক্যাল ভেন্টিলেশন ইজ টু বি অ্যাভয়েডেড, কারণ এতে আরও প্রেশার, মানে এয়ার যাবে, সেখানে স্টোমাক আরও ডিস্টেন্ডেড হবে, তো মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করব, একদম এমার্জেন্সি কেস ছাড়া। Surgical ligation of the tracheoesophageal fistula and primary end-to-end anastomosis of the esophagus. ইসোফেগাসের যে দুটো পার্ট কানেক্টেড নেই সেই দুটো পার্টকে আমরা অ্যানাস্টোমোসিস করে দেবো, আর মাঝে যে ফিস্টুলা আছে ফিস্টুলাটাকে কেটে দেবো, তাহলে ইসোফেগাসের কানেকশন, ইসোফেগাসের জায়গায় ট্রাকিয়া আর দুটো সেপারেট হয়ে গেল। এটা প্রি অপারেটিভ কি করবো, এনপিএম, নীল পার ওরাল, হেড এন্ড এলিভেশন। ঠিক আছে, দেন আপার পাউচ ডিকম্প্রেশন, যেটা বললাম ইন্টারমিডিয়েন্ট অর কন্টিনিউয়াস সাকশন দিয়ে রাখতে হবে। আর কিপিং দ্য নিওনেট কাম, যদি বেশি ছটফট করে তাহলে হাঁপাবে, তাহলে আরও এয়ার পেটে যাবে। ঠিক আছে, তো সেটা আরও রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়বে। আর রেসপিরেটরি কেয়ার, অ্যাভয়েড
পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, সিপ্যাপ, যে কোনো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন যেটাতেই পেটের ভেতরে হাওয়া যাবে, এয়ার যাবে, ডিস্টেন্ডেড করবে, রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়বে, সেগুলো অ্যাভয়েড করব। যদি করতেই হয় এমার্জেন্সি কেসে, কখনো সিপ্যাপ দিতে হলো, ভেন্টিলেটর দিতে হলো, তাহলে আমরা লো প্রেসার রাখবো, লো প্রেসার যাতে এয়ার কম যায়, আর হাই ফ্রিকোয়েন্সিতে রাখবো। দেন আপার গ্যাস্ট্রিক ডিকম্পেনসেশন অর টিএফ লাইগেশন, ওই সেম ফিস্টুলা কেটে আমরা অ্যানাস্টোমোসিস করব। ইনভেস্টিগেশন ইকোকার্ডিওগ্রাম আমরা করে নেব, কারণ আমরা ওই কিছু অ্যাসোসিয়েশন দেখলাম সিন্ড্রোম, কার্ডিয়াক, ভ্যাক্ট্রেল আর চার্চ সিন্ড্রোম, যেগুলোতে অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক, রেনাল, ভার্টিব্রাল অ্যানোমালিস থাকতে পারে। তো সেইগুলো আমাদের রুল আউট করার জন্য ইকোকার্ডিওগ্রাম করে নিতে হবে, কোনো কার্ডিয়াক অ্যানোমালি আছে কিনা, আর রেনাল আল্ট্রাসাউন্ড করে নেব, ঠিক আছে। ইন সিলেক্ট কেসেস ইনফ্যান্টোগ্রাম বা জেনেটিক স্টাডিজ, ঠিক আছে। যদি কোনো ফেসিস অ্যাবনর্মালিটি আছে, কোনো সিন্ড্রোমিক বেবি মনে হচ্ছে, সেক্ষেত্রে জেনেটিক স্টাডিজ আমরা করব। আর কি আছে, প্রি অপারেটিভ প্রিপারেশন, অ্যান্টিবায়োটিক বলা হলো টু প্রিভেন্ট নিউমোনিয়া। আম্বিলিকাল লাইন্স করতে পারবো ফর ভাস্কুলার অ্যাক্সেস। প্যারেন্টারাল নিউট্রিশন, যদি ফিডিং পসিবল না হচ্ছে তারপরে প্যারেন্টারাল নিউট্রিশন দিতে হবে। আর রিজিড ব্রঙ্কোস্কোপি মে বি কনসিডার্ড, দরকার নেই। সার্জারি কি আছে, ইমিডিয়েট প্রাইমারি রিপেয়ার, ঠিক আছে। প্রাইমারি রিপেয়ার ওটাই অ্যানাস্টোমোসিস অফ দ্য ইসোফেজিয়াল সেগমেন্টস অ্যান্ড ফিস্টুলা, ডিভিশন অফ দ্য ফিস্টুলা। দুটো অ্যাপ্রোচ আছে, একটা ওপেন অ্যাপ্রোচ, একটা থোরাকোস্কোপিক অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে লং গ্যাপ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। লং গ্যাপ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া যদি ইসোফেগাসের আপার পার্ট এবং লোয়ার পার্টের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে। কানেক্ট কি করে করব আমরা, একটা ইসোফেগাস ইলংগেশন করে করা যায়, বাট যদি ডিস্টেন্স বেশি থাকে ইলংগেশন করে হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের অন্য কোনো পার্ট থেকে কেটে নিয়ে আসতে হবে, হতে পারে স্টোমাক, কোলন, জেজুনাম, হোয়াটএভার, সেখান থেকে পার্ট এনে ইসোফেগাসের দুটো আপার এবং লোয়ার পার্টের মাঝে প্লেস করে কানেক্ট করতে হবে, অ্যানাস্টোমোসিস করতে হবে, ঠিক আছে। এটা স্টেজড রিপেয়ার, এটা কমপ্লিকেটেড সার্জারি আছে। আর লাস্টে ইসোফেজিয়াল রিপ্লেসমেন্ট আছে ইন কেস ওয়ার প্রাইমারি রিপেয়ার হ্যাজ ফেলড অর নট পসিবল। দেন ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট, ঠিক আছে। ক্লেফট মানে হচ্ছে গ্যাপ, তো ক্লেফট লিপ মানে লিপে গ্যাপ, অর প্যালেটে গ্যাপ। এটা দুটো আলাদাভাবে থাকতে পারে, আবার কম্বাইন্ড থাকতে পারে। সো ক্লেফট লিপ কেন হয়, ডিউ টু ফেলিওর অফ দ্য মিডিয়াল নেজাল অ্যান্ড ম্যাক্সিলারি প্রসেসেস। এগুলো এমব্রায়োলজিতে আই থিঙ্ক পড়ানো হয়েছে। ক্লেফট লিপ যে ফেলিওর অফ দ্য মিডিয়াল নেজাল প্রসেস অ্যান্ড ম্যাক্সিলারি প্রসেস, আর ক্লেফট প্যালেট ডিউ টু ফেলিওর অফ প্যালাটাল সেলস টু ফিউজ। বোথ হাফ যদি ফিউজ না করে তাহলে মাঝে গ্যাপ থাকবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্লেফট লিপ, অনলি ক্লেফট লিপ, এটা ক্লেফট প্যালেট। এটা হচ্ছে বোথ ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট, বাট ইনকমপ্লিট। ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট আর নট কানেক্টেড। ইনকমপ্লিট ইউনিল্যাটারাল ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট, ঠিক আছে। তারপরে হচ্ছে কমপ্লিট, মানে কমপ্লিট আছে, কমপ্লিট ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট এবং ইউনিল্যাটারাল। আর এখানে হচ্ছে বোথ সাইডে আছে বাইল্যাটারাল ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। ক্লিনিক্যাল ফিচার্স কি আছে, ক্লেফট লিপ ক্লেফট প্যালেট কিভাবে প্রেজেন্ট করবে। স্মল নচ ইন দ্য ভার্মিলিয়ন বর্ডার থাকতে পারে বা কমপ্লিট সেপারেশন থাকতে পারে। ভার্মিলিয়ন বর্ডার আইডিয়া আছে কোনটা কারণ, লিপের সাথে নর্মাল স্কিনের যে বর্ডার কানেকশন সেটা হচ্ছে ভার্মিলিয়ন বর্ডার। তো সেখানে সিম্পল একটা নচ থাকতে পারে, আদারওয়াইজ কমপ্লিট সেপারেশন থাকতে পারে, স্কিন, মাসেল, মিউকোসা, টুথ, বোন সবকিছু ডিভাইডেড। ক্লেফটস অফ দ্য লিপ মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, যেরকম দেখানো হলো। এটা মোর অফেন অন দ্য লেফট সাইডে বেশি হয়। ইমিডিয়েট প্রবলেম হচ্ছে মেনলি ফিডিং কিভাবে করাবো, চান্সেস অফ অ্যাসপিরেশন ইজ মোর ইন ক্লেফট প্যালেট। তো এটা হচ্ছে মেন ইস্যু, ফিডিং কিভাবে করাবো।
অ্যাসপিরেশন হবে, রিকারেন্ট চোকিং হবে, है ना। যদি ট্রাকিয়াতে যায়, ল্যারিংসে যদি খাবার যায়, চোকিং হবে, তারপরে অ্যাসপিরেশন হবে, অ্যাসপিরেশন থেকে নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, ঠিক আছে। আর ন্যাজাল ইন্টোনেশন অফ ভয়েস, ভয়েস আমরা ক্লিয়ার পাবো না। ট্রিটমেন্ট কি আছে? সার্জিক্যাল ক্লোজার, ক্লেফট লিপ ক্লেফট প্যালেট দুটোরই। এর এজ খুব ইম্পর্টেন্ট, টাইমিং অফ সার্জারি। তো সার্জিক্যাল ক্লোজার অফ ক্লেফট লিপ ইউজুয়ালি by 3 months of age, when the infant has shown satisfactory weight gain এবং কোনো রকম আদার কোনো ইনফেকশন নেই, রেসপিরেটরি সিস্টেমিক, ঠিক আছে। যদি অ্যাসপিরেশন নিউমোনিয়া থাকে, তাহলে নিউমোনিয়া থাকলে আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আগে ইনফেকশন দূর করতে হবে, ইনফেকশন সাবসাইড করে গেলে দেন সার্জারি। আর ইন অ্যান আদারওয়াইজ হেলদি চাইল্ড, ক্লোজার অফ দ্য প্যালেট ইজ ইউজুয়ালি ডান বিফোর 1 year of age ফর নর্মাল স্পিচ ডেভেলপমেন্ট। কারণ তখন থেকে বাচ্চা কথা বলতে স্টার্ট করবে। যদি প্যালেটকে ক্লোজার না করা হয়, তাহলে স্পিচই ডেভেলপ করবে না, ডিলেড স্পিচ হয়ে যাবে, ঠিক আছে। এটা মোটামুটি 10 months-এ করা হয়, ঠিক আছে। একটা ইয়ে আছে 10 months, বাচ্চার ওয়েট 10 kg ক্রাইটেরিয়া। 10 months 10 kg হলে তখন ক্লেফট প্যালেটের সার্জারি বা ক্লোজার করা হয়। সিকুয়েলি কি কি হতে পারে? রিকারেন্ট ওটাইটিস মিডিয়া and subsequent hearing loss in cleft palate, or displacement of maxillary arches and malposition of the teeth. যদি গ্রস ক্লেফট থাকে, তাহলে ম্যাক্সিলারি আর্চেস ডিসপ্লেসমেন্ট হবে, টিথও ম্যালপোজিশন হবে, সেগুলো অর্থোডেন্টিক কারেকশন লাগবে। কনজেনিটাল ডায়াফ্রামাটিক হার্নিয়া, হার্নিয়া হার্নিয়া মানে হচ্ছে কোনো একটা অর্গান সেখান থেকে ডিসপ্লেস হয়ে অন্য পার্টে ঢুকে যাচ্ছে। তো ডায়াফ্রামাটিক হার্নিয়া, এখানে কি হবে? অ্যাবডোমিনাল কন্টেন্ট থোরাসিক ক্যাভিটিতে ঢুকে যাবে, ঠিক আছে। হার্নিয়েটেড হবে। বগডালেক হার্নিয়া, বগডালেক হচ্ছে মোস্ট কমন, সেই জন্য এখানে বগডালেকটা লেখা আছে। Diaphragmatic hernia is a communication between abdomen and thoracic cavity, okay, with or without abdominal content in thorax. Abdominal content এর শিফট হতেও পারে, নাও হতে পারে, বাট এখানে একটা গ্যাপ থাকবে। আর এই গ্যাপটা কেন হয়? এখানে যে প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন আছে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝে, সেইখানে ফরমেশনে যদি ডিফেক্ট হয়, তাহলে congenital diaphragmatic hernia হয়, due to defect in pleuroperitoneal membrane. ডিফেক্ট কোথায় কোথায় হতে পারে? ইসোফেজিয়াল হায়াটাসে হতে পারে হায়াটাল হার্নিয়া, প্যারা ইসোফেজিয়াল হতে পারে অ্যাডজেসেন্ট টু হায়াটাস, রেট্রোস্টার্নাল স্টার্নামের পিছনে, যেটা ফোরামেন অফ মরগ্যাগনি হার্নিয়া, আর মোস্ট কমন হচ্ছে পোস্টেরোল্যাটারাল পোর্শন অফ দ্য ডায়াফ্রাম, এটা হচ্ছে মোস্ট কমন। এটা বগডালেক হার্নিয়া নাম। এটা around 90% of the hernias are in posterolateral portion of diaphragm, or Morgagni hernia 2 to 6% of total congenital diaphragmatic hernia. একটা পিকচার আছে, এখানে গ্যাপ আছে স্টার্নাম, স্টার্নামের পিছনে হচ্ছে, এই গ্যাপ দিয়ে যদি হার্নিয়েশন হয়, তাহলে এটা হচ্ছে রেট্রোস্টার্নাল হার্নিয়া। রেট্রোস্টার্নাল যেটা ফোরামেন অফ মরগ্যাগনি হার্নিয়া বলা হয়, ঠিক আছে। আর পোস্ট ডায়াফ্রাম, ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডন, ক্রুরাই পার্টগুলো আছে, ডায়াফ্রামের পোস্টেরো ল্যাটারাল পার্ট। স্টার্নাম আছে এদিকে, এদিকে ইয়ে আছে ভার্টিব্রা, তো স্টার্নাম এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। এইখানে যদি পোস্টেরো ল্যাটারাল পার্ট অফ ডায়াফ্রামে দিয়ে হার্নিয়েশন হয়, তাহলে সেটা হচ্ছে ফোরামেন অফ বগডালেক বলা হয়, যে কারণে বগডালেক হার্নিয়া। এটা মোস্ট কমন, ঠিক আছে। এটাকে লাম্বোকস্টাল ট্রাইগোনও বলা হয়। তো এটা অ্যারাউন্ড 90%, আর ফোরামেন অফ মরগ্যাগনি দিয়ে এটা 2 to 6%, ঠিক আছে। প্যাথোলজি অ্যান্ড ইটিওলজি, তাহলে কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া স্ট্রাকচারাল ডিফেক্ট, আর মেজর লিমিটিং ফ্যাক্টর ফর সার্ভাইভাল ইজ অ্যাসোসিয়েটেড পালমোনারি হাইপোপ্লাসিয়া। ইন্টেস্টিনাল কন্টেন্ট, অ্যাবডোমিনাল কন্টেন্ট যাচ্ছে থোরাসিক ক্যাভিটিতে, তাহলে
that will compress the lungs. So effective area of the lungs will reduce. So that is major factor for survival. Pulmonary hypoplasia is characterized by reduction in pulmonary mass. Abdominal content lungs के grow করার জায়গাই দিচ্ছে না, তো lungs expandই করতে পারছে না, তাহলে reduction in pulmonary mass. আর হচ্ছে number of bronchial division, respiratory bronchial alveoli. Overall lungs developmentই করতে পারবে না, maldevelopment of lungs. তো maldevelopment হলে pulmonary bronchial division, respiratory bronchial alveoli সবেরই maldevelopment or immature development হবে, ম্যাচিউরিটি গেইন করবে না। আর প্যাথোলজি কি আছে? অ্যাবনর্মাল সেপ্টাইন টার্মিনাল স্যাকিউল, থিকেন্ড অ্যালভিওলাই অ্যান্ড থিকেন্ড পালমোনারি আর্টেরিওস। ইম্যাচিওর যখনই লাংস হবে তখন অ্যালভিওলি থিকেন্ড হবে, সেখানে পালমোনারি আর্টারিও থিকেন্ড হবে, পালমোনারি হাইপারটেনশন গ্রো করবে। এইগুলো হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। পেশেন্ট কতটা সার্ভাইভ করবে বা কতটা আউটকাম পুয়ার হবে কি ফেভারেবল হবে, সেইগুলো ডিপেন্ড করছে পালমোনারি হাইপোপ্লাসিয়ার সিভিয়ারিটি, পালমোনারি হাইপারটেনশনের সিভিয়ারিটি, এই কন্ডিশনগুলোর উপর। এখানে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টেস্টিনাল কন্টেন্ট। ইন্টেস্টাইন দেখে বোঝা যাচ্ছে, ইন্টেস্টাইন, এটা এয়ার আছে তো এখানে, তো ইন্টেস্টাইন এর কন্টেন্ট লাংসের মধ্যে এরকম এয়ার থাকে, লাংসের মধ্যে এরকম এয়ার থাকে না, তো ইন্টেস্টাইন এখানে উপরে উঠে গেছে, লেফট সাইড অফ থোরাসিক ক্যাভিটিকে পুরো কভার করে নিয়েছে। তো লেফট সাইড অফ থোরাসিক ক্যাভিটি যখনই ইন্টেস্টাইন ঢুকে গেছে তখন মিডিয়াস্টিনামকে রাইট সাইডে ঠেলছে। তো রাইট সাইডের শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম, আর রাইট সাইডের লাং হচ্ছে এই যে ব্ল্যাক শ্যাডো দেখা যাচ্ছে, এটা রাইট সাইডের লাং। তো রাইট সাইডের লাং এর এক্সপ্যান্ড করার জায়গাই নেই, সেখানে পালমোনারি হাইপোপ্লাসিয়া। ঠিক আছে, তো পুরো থোরাসিক ক্যাভিটি তো মোর দ্যান 50% কভার করে নিয়েছে, তো এখানে তার বাকি 50%-এ মিডিয়াস্টিনাম আছে, লাংস আছে, তো লাংসের এক্সপ্যান্ড করার জায়গা নেই। আর এটা ইয়ে দিয়েছে, কন্ট্রাস্ট দিয়েছে, বেটার আন্ডারস্ট্যান্ডিং কন্ট্রাস্ট দিয়েছে। এখানে এই যেখানে যেখানে কন্ট্রাস্ট দেখা যাচ্ছে পুরোটা ইন্টেস্টাইন, আর মিডিয়াস্টিনাম শিফট হয়েছে, আর লাংস তো বললাম ডেভেলপ করেনি। তাহলে আমরা কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া যখনই পাবো, প্রথম কথা হচ্ছে আমরা পাবো শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম, হার্ট সাউন্ড শিফট পাবো। ঠিক আছে, আর হচ্ছে চেস্টে আমরা ব্রেথ সাউন্ড পাবো না। ঠিক আছে, কি পাবো? আইপিএস পাবো, ইন্টেস্টিনাল পেরিস্টালটিক সাউন্ড পাবো। ঠিক আছে, সো আমরা কিন্তু প্রথমেই ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো, তারপরে ইমেজিং করব। সেটা কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, অ্যাসোসিয়েশন কি আছে? সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশন। কোন কোন সিন্ড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে? ট্রাইসোমি 18, 13, 21। ঠিক আছে, আর সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশন ফ্রিঞ্জ সিন্ড্রোম একটা আছে, ক্যান বি ফাউন্ড ইন 10 to 15% কেসেস। এই ফ্রিঞ্জ সিন্ড্রোমে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া থাকে, তার সাথে ফেশিয়াল অ্যাবনর্মালিটি থাকে, তার সাথে ডিজিটসের অ্যাবনর্মালিটি থাকে। ঠিক আছে, সো মোস্ট কমন হচ্ছে আপ টু 20% কেসেসে আমরা এগুলো পাবো, ট্রাইসোমি 18, 13, 21, আর ফ্রিঞ্জ সিন্ড্রোম অ্যারাউন্ড 10 to 15% কেসেস। আর প্রেজেন্স অফ অ্যাডিশনাল ম্যালফরমেশন কি হতে পারে? কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে। ঠিক আছে, নর্মালি কোনো একটা সিঙ্গেল অ্যানোমালি থাকলে আদার অ্যানোমালি থাকার চান্স বেড়ে যায়, তো ওগুলো আমাকে রুল আউট করতে হবে। আর হচ্ছে লিভার হার্নিয়েশন, যেরকম আমরা দেখলাম যে স্টোমাক এই ইন্টেস্টাইন থোরাসিক ক্যাভিটিতে হার্নিয়েশন হয়েছে, সেরকম লিভারও হার্নিয়েশন হতে পারে। বাট লিভার হার্নিয়েশন যদি লেফট সাইডেড কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়াতে হয়, সেটা হচ্ছে ভেরি পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। লেফট সাইডেড কিন্তু কমন, লেফট সাইডেড সিডিএইচ কমন, আর রাইট সাইডেড কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হলে লিভার হার্নিয়েশন হবে, কারণ লিভার তো রাইট সাইডে থাকে, তো গ্যাপ থাকলে লিভার উঠে যাবে, সেটা কমনলি। কিন্তু বাট লেফট সাইডেড সিডিএইচ যেটা কমন, সেখানে লিভার যদি থোরাসিক ক্যাভিটিতে ঢুকে যায়, তার প্রগনোসিস ভেরি পুয়ার। আরো কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, লো লাং ভলিউম। লো লাং ভলিউম মিনস পালমোনারি হাইপোপ্লাসিয়া লেস দেন 30% অফ দ্য এক্সপেক্টেড। ঠিক আছে, এটা এমআরআই আর ইউএসজি দিয়ে এটা আমরা লাং এরিয়া ডিটারমাইন করতে হবে। সো লেস দেন 30% যদি এক্সপেক্টেড হয় পালমোনারি হাইপোপ্লাসিয়া, তাহলে ভেরি পুয়ার প্রগনোসিস।
ঠিক আছে। আর হচ্ছে LHR, LHR মানে হচ্ছে লাং টু হেড রেশিও। ওকে, লাং তার সাথে হচ্ছে হেড সারকামফারেন্সের রেশিও। লাং এর এরিয়াটা আমরা ওই ইউএসজি দিয়ে মেজার করবো, আল্ট্রাসাউন্ড দিয়ে মেজার করবো, ঠিক আছে। দুটোর রেশিও সেইটা হচ্ছে লাং টু হেড রেশিও ইজ ক্যালকুলেটেড, ঠিক আছে, ডিভাইডেড বাই হেড সারকামফারেন্স, হ্যাঁ, হুইচ ইজ নরমাল, ঠিক আছে। এবার লাং টু হেড রেশিও যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে প্রগনোসিস পুয়ার। লেস দেন 1 মানে লাংসের এরিয়া কম, হেডের এরিয়া বেশি। হেডের এরিয়া তো বেশি নয়, মানে রেশিওটা কম, লাংসের এরিয়া কম, হেড টু হেড সারকামফারেন্স থাকে। আর যদি LHR লাং টু হেড রেশিও যদি মোর দেন 1.4 হয় তাহলে বেটার প্রগনোসিস, অলমোস্ট 100% সার্ভাইভাল। তো এটা আমাদের প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা ক্যালকুলেট করলে আমরা কতটা প্রগনোসিস ভালো, সার্ভাইভাল বেনিফিট আছে, সার্ভাইভাল আছে কিনা, চান্সেস, সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এগুলো লেস দেন 15% কেসে এক্সট্রিম, এটা দরকার নেই অত। মেন হচ্ছে লাং টু হেড রেশিও লেস দেন 1 হলে পোর প্রগনোসিস, মোর দেন 1.4 ভেরি গুড প্রগনোসিস, আর 1 to 1.4 এটা মিডিয়াম এভারেজ প্রগনোসিস, ভেরিয়েবল। ডায়াগনোসিস, আচ্ছা, আমরা ফিটাল স্টেজে ফিটাসে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি? প্রিন্যাটাল আল্ট্রাসোনোগ্রাফি বিটুইন 16 to 24 উইকস অফ জেস্টেশন, মোর দেন 50% কেসেস আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে 16 উইকস থেকে আমরা ডিটেক্ট করতে পারবো। দেন আর কি ডায়াগনোসিস করতে পারি? রেসপিরেটরি ডিস্ট্রেস, পালমোনারি হাইপোপ্লাসিয়া আছে, লাংস ডেভেলপই করেনি, ইম্যাচিওর লাং, তো রেসপিরেটরি ডিস্ট্রেস তো হবে, তো রেসপিরেটরি ডিস্ট্রেস ইজ এ কার্ডিনাল সাইন। আর চিলড্রেন উইথ CDH, congenital diaphragmatic hernia, may also have a scaphoid abdomen, এইটা হচ্ছে স্ক্যাফয়েড অ্যাবডোমেন, হ্যাঁ। আর এইখানে থোরাসিক ক্যাভিটিতে ইন্টেস্টাইন বা কন্টেন্ট, অ্যাবডোমিনাল কন্টেন্ট গেছে, তো এটা বাল্জড হয়ে গেছে, চেস্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আর অ্যাবডোমিনাল গার্থ বা অ্যাবডোমিনাল সারকামফারেন্স একদম কমে গেছে, এইটা হচ্ছে স্ক্যাফয়েড অ্যাবডোমেন। Children with congenital diaphragmatic hernia may also have a scaphoid abdomen and increased chest wall diameter, anterior posterior diameter, ঠিক আছে। আর a chest radiograph and passage of a nasal gastric tube are usually sufficient to confirm the diagnosis. Chest radiograph থেকেই আমরা প্লেন ডায়াগনোসিস করতে পারবো, ঠিক আছে। স্ক্যাফয়েড অ্যাবডোমেন আর একটাতেও ছিল ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলাতে, যদি পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, যদি ফিস্টুলা না থাকে, যেখানে এয়ার স্টমাকে যাচ্ছে না, এয়ার বাবেল নেই, সেখানেও কিন্তু স্ক্যাফয়েড অ্যাবডোমেন ছিল। ট্রিটমেন্ট কি আছে? আর্লি অ্যাপ্রোপ্রিয়েট রেসপিরেটরি সাপোর্ট বাই ইন্টিউবেশন, ব্যাক মাস্ক ভেন্টিলেশন কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড ইন কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া, তাতে কি হবে? আরও এয়ার যাবে, ঠিক আছে। তো কোনো আমাদের লাভ নেই, এয়ার গিয়ে ইন্টেস্টাইন তো আছে থোরাসিক ক্যাভিটিতে, সেখানে তো ও লাংসকে আরও কম্প্রেস করবে, তো লাংস তো এক্সপ্যান্ডই করতে পারবে না, তাহলে আমরা কি করব? ডিরেক্ট ইন্টিউবেট করব। prolonged mask ventilation in delivery room which enlarges the stomach and small bowel, enlarge করে দেবে, therefore oxygenation will be more difficult, so আমরা অ্যাভয়েড করব আমবু। আর naso and orogastric tube placed immediately for decompression, তাহলে কি হবে? স্টমাকে যে এয়ারটা থাকবে, আমরা একটা এনজি বা ওজি টিউব দিয়ে অপোজিট এন্ডটা ওপেন করে রাখবো, তাহলে এয়ার বাইরে বেরিয়ে আসবে ডিকম্প্রেশনের জন্য। দেন ভেন্টিলেশন বাই কনভেনশনাল মোড, একমো, ইনহেলড এনো, নাইট্রিক অক্সাইড আর হাই ফ্রিকোয়েন্সি, যেরকম যেরকম দরকার হবে। ফার্স্ট আমরা কনভেনশনাল মোড দিয়ে স্টার্ট করব, তারপরে যেরকম প্রোগ্রেস করবে, একমো লাগবে, হাই ফ্রিকোয়েন্সি লাগবে, আমরা ডিসাইড করব। সারফেক্টেন্টের একটা রোল আছে, সারফেক্টেন্ট মে বি ইউজড, দেওয়া যেতে পারে। মেল ট্রিটমেন্ট এটা, আর এটা হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে সার্জিক্যাল রিপেয়ার। প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনে যে গ্যাপটা আছে সেটাকে ক্লোজার করতে হবে, অ্যাবডোমিনাল কন্টেন্টকে এগেন অ্যাবডোমেনে পাঠাতে হবে। আর মোস্ট এক্সপার্টস ওয়েট অ্যাট লিস্ট 48 আওয়ার্স আফটার স্টেবিলাইজেশন অ্যান্ড রেজলিউশন অফ দ্য পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন থাকলে আগে আমাকে ওটা রেজলিউশন করতে হবে, সলভ করতে হবে, দেন তারপরে আমরা সার্জারির দিকে এগোবো। ডেফিনেটিভ সার্জারি, দুটো সবগুলোই সার্জিক্যাল কন্ডিশন, তো ডেফিনেটিভ সার্জারি, তার আগে সিমটোমেটিক ট্রিটমেন্ট।